আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে কিছু প্রশ্নের উত্তর যেগুলো খুবই কমন প্রশ্ন হিসেবে অনেকে ব্যবহার করে এবং আমরা সেই প্রশ্নগুলো একটি ফ্রিল্যান্সিং কমিউনিটি থেকে নিয়েছি এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যেগুলো খুবই কমন এবং আশা করি নতুন যারা ফ্রিল্যান্সিং করছেন এবং যারা ফ্রিল্যান্সিং এ অলরেডি আছেন তাদের কিছু প্রশ্নের উত্তর এখানে কভার করার চেষ্টা করব। তো ১ম প্রশ্ন হচ্ছে ফাইবার থেকে ব্যাংক ট্রান্সফারে টাকা ঢুকলে কতদিন লাগে? এটার উত্তর হচ্ছে যে নরমালি আপনি যখন ফাইবারে একটা পেমেন্ট ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, সেই পেমেন্টটা যখন আপনার ব্যালেন্সে দেখাবে, সাধারণত ১৪ দিন সময় লাগে ফাইবারের পেমেন্ট ক্লিয়ার হওয়ার জন্য। অর্থাৎ আপনি একটা অর্ডার কমপ্লিট করার পর সেই অর্ডারের পেমেন্ট আপনি ১৪ দিন পরে পাবেন এবং যদি আপনার সেলার প্লাস নেয়া থাকে অথবা আপনি যদি টপ রেটেড সেলার অথবা ফাইবার প্রো ভেরিফাইড সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই সময়টা হচ্ছে আপনার জন্য ৭ দিন। এখন পেমেন্ট জমা হওয়ার পর এখানে একটা মিনিমাম লিমিট থাকে। মিনিমাম লিমিট হচ্ছে পেওনিয়ার এর ক্ষেত্রে $20 হচ্ছে মিনিমাম। আর যদি আপনি PayPal থাকে বাই চান্স বাংলাদেশে যদিও PayPal আসলে অফিসিয়ালি এখনো আসেনি। তবে PayPal যদি থাকে আপনি পরিচিত কারো মাধ্যমে যদি PayPal এ বিদেশে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি $১ বা $0.1 এর ক্ষেত্রেও পেমেন্ট উইথড্র করা সম্ভব। তবে পেওনিয়ার এর ক্ষেত্রে এখানে প্রতি উইথড্রতে আপনার $৩ করে এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে। তাই সবসময় চেষ্টা করবেন যে ডলারের পরিমাণ যখন বেশি হবে, বেশি হওয়ার পর তখন উইথড্র দেওয়ার জন্য যদি খুবই ইমার্জেন্সি না হয়। এতে কি হবে আপনার এখানে $৩ টা কম যাবে। তো এই যে ডলার আপনি পেওনিয়ার এ নিলেন, দেন হচ্ছে পেওনিয়ার থেকে আবার আপনাকে উইথড্র করতে হবে। তো ফাইবার থেকে পেওনিয়ার এ যখন নিবেন তখন মূলত আপনার সময়টা খুবই কম লাগবে। তবে ১ম যদি আ উইথড্র করেন সেক্ষেত্রে অবশ্যই একটু সময় বেশি লাগতে পারে। যেহেতু এটা আপনার ১ম উইথড্র। তো নরমালি হচ্ছে কয়েক উম সেকেন্ডের মধ্যে চলে আসে। আবার অনেক সময় ১ মিনিট থেকে ৫ মিনিট পর্যন্ত নিতে পারে। আবার কখনো সেটা আপনার মোটামুটি কয়েকদিনও লাগতে পারে যদি কোনো ইন্টারনাল প্রবলেম থাকে পেওনিয়ার এর। আদারওয়াইজ আপনি দ্রুতই পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মেইন আনসার। সো এখানে পেওনিয়ার থেকে আপনার যদি ব্যাংকে নিতে চান সেক্ষেত্রে সময় লাগে ১ বিজনেস ডেই। অর্থাৎ আপনি আগের দিন দিলে পরের দিন জমা হয়ে যায়। আবার এখানে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে যে যদি কোনো ব্যাংকিং হলিডে থাকে যেমন ফ্রাইডে এবং স্যাটারডে ব্যাংক হলিডে অথবা যেকোনো সরকারি ছুটির দিন। তো ওই সময় অবশ্যই আপনি কোনো ধরনের পেমেন্ট জমা হতে দেখবেন না। সো ওই দিনগুলো বাদে নরমালি আগের দিন দিলে পরের দিন জমা হয়ে যায়। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, এক বায়ারের সাথে উনি ৬ মাস আগে কাজ করেছেন এবং সে অর্ডার অ্যাকসেপ্টও করেছে এবং ৫ স্টার রিভিউ দিয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে উনার নোটিফিকেশন আসে যে, বায়ার অর্ডার ক্যানসেল করেছে এবং উনার থেকে রিফান্ড নিয়ে গেছে। এখন এই ক্ষেত্রে উনি আসলে কি করবেন? তো এই প্রবলেমটা আসলে প্রায় সময়ই অনেকের দেখা যায়। তো এটার সমাধান হচ্ছে আপনি এই ধরনের কেইসে ১ম এ প্রমাণ তৈরি করতে হবে যে আপনি আদৌ প্রপারলি কাজটা কমপ্লিট করেছেন কিনা। সো ওই প্রমাণগুলো কালেক্ট করার পর আপনাকে এবার যেতে হবে ফাইবারের কাস্টমার সাপোর্ট টিমের কাছে এবং ওই টিমের কাছে যাওয়ার পর আপনাকে বলতে হবে যে আপনার এই পার্টিকুলার অর্ডারটা এইভাবে ক্যানসেল হয়ে গেছে। কিন্তু অর্ডারটা আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করেছেন এবং প্রুফগুলো সাবমিট করে দিবেন। তখন হচ্ছে তারা চেক করে দেখবে এবং যদি আপনি এলিজিবল হন আপনাকে তারা ফুল অ্যামাউন্ট রিফান্ড করে দেওয়ার সুযোগ থাকে। অনেক ক্ষেত্রে পার্শিয়াল রিফান্ড দিতে পারে। এরপর আমরা পরবর্তী প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। তো ফাইবারের ক্ষেত্রে একটা কমন স্ক্যাম যেটা দেখা যায় যে ধরেন আপনি নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন এবং আপনার কাছে ১ম এই দেখা যাচ্ছে কয়েকজন বায়ার আসতেছে, এসে বলতেছে যে সে অর্ডার দিতে চায় কিন্তু আপনার কাছে অর্ডারের জন্য সে পেমেন্ট করতে পারতেছে না কারণ আপনার ইমেইল লাগবে। তো এই ধরনের মানে যেসব স্ক্রিনশট নিয়ে তারা মেসেজ করে অথবা সরাসরি মেসেজ লিখে যেখানে আপনার পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন তারা চায়, এই কেসগুলো অবশ্যই আপনাকে এভয়েড করতে হবে। কারণ হচ্ছে এগুলো স্ক্যামার। কারণ হচ্ছে একজন ধরেন লেজিট বায়ার যারা আছে তারা মূলত কখনোই আপনার ইমেইল চাইবে না। কারণ হচ্ছে তারা নরমালি তারা অর্ডার প্লেস করতে পারে। আর যারা স্ক্যামার তারা মূলত হচ্ছে আপনার ইমেইল নিবে, নেয়ার পরে তারা আপনাকে একটা ফেক ইমেইল পাঠাবে। যেখানে হয়তো লিখা থাকবে যে অমুক আপনাকে পেমেন্ট দিয়ে দিয়েছে।
এবং আপনি সেটা কমপ্লিট করার জন্য আপনাকে কার্ড ডিটেইলস দিতে বলবে এবং এই কার্ড ডিটেইলস যদি আপনি দিয়ে দেন, তখন কিন্তু সে আপনার ব্যাংকিং ইনফরমেশন গুলো পেয়ে যাবে। সো মেক সিউর যে আপনি এই ধরনের ফাঁদে পা যেন না দেন। সো এটা খেয়াল রাখতে হবে, কারণ মার্কেট প্লেসে কখনোই পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। তো আরেকজন পোস্ট করেছে যে ফাইবার গিগ র‍্যাংক নিয়ে কিছু বলে দেন আপনার অভিজ্ঞতা থেকে। তো মূলত গিগের র‍্যাংকিং বিষয়টা আসলে আম মানে একজন সেলার হিসেবে মানে ক্র্যাক করা কোয়াইট টাফ। কারণ হচ্ছে কি যে ধরেন আপনি ভালো সার্ভিস দিলে দেখবেন অনেক সময় আপনার গিগ র‍্যাংক করতেছে, আবার অনেক সময় ভালো সার্ভিস দেওয়ার পরেও আপনার গিগ র‍্যাংকে নাও থাকতে পারে। তো এই জিনিসটা মূলত আসলে ফাইবার অ্যালগরিদম ডিসাইড করে। তো অনেক ক্ষেত্রে আপনি আপনার যে ক্লায়েন্ট যারা আছে তারা যদি আপনার সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে ইজিলি আপনার গিগ র‍্যাংকে থাকার সম্ভাবনা বেশি থাকে। আবার যদি আপনার গিগ নতুন হয় সেক্ষেত্রে সহজে র‍্যাংকে থাকাটা একটু টাফ হয়ে যায়। আবার ধরেন আপনার যে ক্যান্সেলেশন রেশিও ওইটা যদি কম থাকে, অর্থাৎ আপনার যারা কম্পিটিটর সেলার আছে, সেই সেলারদের কম্প্যারিজনে আপনি যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার গিগ সামনে থাকবে। আর যদি পারফরম্যান্স আপনার কম থাকে, অর্থাৎ ইন্টারনাল ভাবে ক্লায়েন্ট যদি আপনার সার্ভিসে সন্তুষ্ট না থাকে, অথবা ফাইবারের যে অ্যালগরিদম বা ফাইবারের যে এআই আছে, তারা যদি বুঝতে পারে যে আপনার সার্ভিসটা আসলে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে অফার করা হয়নি, সেক্ষেত্রে আপনার গিগ সার্চ থেকে চলে যেতে পারে অথবা পেছনে চলে যেতে পারে। তো এই জিনিসটা আসলে প্রেডিক্ট করা কোয়াইট টাফ। নতুন অবস্থায় যখন আপনি শুরু করবেন, আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। কারণ ১ম অবস্থায় নতুন গিগে সাধারণত আসলে সেই পরিমাণ স্ট্যাটিস্টিক্স থাকে না যেগুলোর মাধ্যমে ফাইবার বুঝতে পারে যে আপনি একজন এক্সপার্ট। সো এই কারণে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। যখন আপনার সুযোগ আসবে তখন তারা এমনিতেই ক্লায়েন্টের কাছে আপনার সার্ভিসগুলো শো করবে। তো পরবর্তী প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। একজন পোস্ট করেছেন যে উনি ইদানিং বায়ার রেসপন্স খুবই কম পাচ্ছেন। অন্যদের আসলে কিরকম রেসপন্স আসতেছে। তো মূলত হচ্ছে এই জিনিসটা ওই যে গিগের র‍্যাংকিং এর সাথে রিলেটেড। সো আপনার গিগ যদি র‍্যাংকে সামনে থাকে এবং আপনার সার্ভিস যদি কোয়াইট পপুলার হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই সার্ভিসটা র‍্যাংকে থাকলে সেক্ষেত্রে ক্লায়েন্টের পরিমাণও ইউজুয়ালি বেশি থাকে। এবং আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আপনার গিগে যদি ভালো পরিমাণে রিভিউ থাকে এবং গিগ র‍্যাংকে থাকে, সেক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা ইউজুয়ালি বেশি থাকে। তো এই জিনিসটা আসলে ব্যক্তিভেদে পরিবর্তনশীল, আবার সার্ভিস ভেদেও পরিবর্তনশীল। সো আম আসলে এতটুকুই উত্তর দিতে হচ্ছে, এর বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তী প্রশ্নে যাই। তো একজন লিখেছেন যে উনার ফাইবারে একটি গিগ পোস্ট করেছিলেন কিছুদিন আগে, কিন্তু সেটায় কোনো ধরনের ভিউ বা ইমপ্রেশন আসেনি। সেটা বাড়ানোর জন্য উনি আসলে কি করতে পারেন? এখানে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে আপনার গিগটা আদৌ অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকে, অনেক সময় হচ্ছে কি ধরেন আপনি যে সার্ভিসটা অফার করেছেন সেই সার্ভিসটা যদি ফাইবার অ্যালাউড না হয়, যেমন ধরেন মার্কেটিং রিলেটেড যে সার্ভিসগুলো থাকে, মানে ডিজিটাল মার্কেটিং, যেমন ধরেন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের সার্ভিসে মার্কেট প্লেস ছাড়াও ধরেন ফেসবুক বা ইউটিউব যেকোনো থার্ড পার্টি রিলেটেড যে সার্ভিসটা আপনি অফার করতেছেন, ওই থার্ড পার্টির নিয়ম কানুনও ফলো করতে হয়। এবং আপনি যখন একটা মার্কেটিং সার্ভিস দিবেন, অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার সার্ভিস দেয়াটা লেজিট কিনা, অথবা লিগ্যাল ওয়েতে আপনি সার্ভিসটা অফার করতেছেন কিনা। সো এখানে আপনার প্রপার ডিটেইলিং এর একটা বিষয় থাকে যে আপনি কিভাবে মার্কেটিং করবেন, আপনার স্ট্র্যাটেজি কি। সো এই বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে আপনার গিগ সার্চে শো হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ফার্দার রিভিউ এর জন্য পেন্ডিং এ রাখে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ইমপ্রেশন 0 দেখাতে পারে অথবা খুবই কম দেখাতে পারে। এটা একটা কারণ। অথবা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গিগ যদি প্রপারলি অপটিমাইজড না থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের প্রবলেম ইউজুয়ালি দেখা যায়। তো পরবর্তী প্রশ্নে চলে যাই যে ধরেন আ আচ্ছা, একজন পোস্ট করতেছে যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কার কাছ থেকে শিখবেন? তো এটা আসলে মানে বিভিন্ন আ মানুষের আসলে বিভিন্ন প্রেফারেন্স থাকে। যেমন কেউ চাইলে YouTube থেকে শিখতে পারে, আবার কেউ চাইলে কোনো একজন মেন্টর অথবা কোনো একটা কোর্স সিলেক্ট করে সেটার আন্ডারে শিখতে পারে। সো এই জিনিসটা আসলে আর বিস্তারিত বলার মতো না। নেক্সট প্রশ্নে চলে যাই। তো
আচ্ছা, একজন পোস্ট করেছেন যে ক্লায়েন্ট থেকে পেমেন্ট আনার জন্য পেওনিয়ার ক্রিয়েট করার জন্য ডিবিবিএল ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান। এটা আসলে ঠিক হবে কিনা? আসলে ব্যাংক যেকোনোটাই ইউজ করতে পারেন। এখানে মেইন জিনিসটা হচ্ছে কি যে বাংলাদেশের মেজর যে ব্যাংক সেক্টর গুলো আছে মানে ব্যাংক কোম্পানি যেগুলো আছে সবগুলাই মেইনলি পেওনিয়ার সাপোর্টেড। সো আপনি যেকোনো ব্যাংকে যে ব্যাংকেই আপনার আ ভালো সার্ভিস আপনি পাচ্ছেন সেই ব্যাংকটাই আপনি আসলে এখানে চুজ করতে পারেন। তো এটাই হচ্ছে আসলে উত্তর। আর এখানে ব্যাংক চুজ করার ক্ষেত্রে আপনি মেইন প্রায়োরিটি আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে যে সবসময় দেখি যে আমার এটিএম সুবিধা আছে কিনা। যে ব্যাংকে অ্যাকাউন্ট করতেছি সেই ব্যাংকের মূল ব্রাঞ্চ আমার এরিয়ার আশেপাশে আছে কিনা। কারণ হচ্ছে যেকোনো অসুবিধায় কিন্তু আপনাকে ওই ব্রাঞ্চেই আপনার যোগাযোগ করতে হবে। আর এটিএম সুবিধা থাকলে আপনি ইজিলি কার্ডের মাধ্যমে আপনার পেমেন্ট উইথড্র করতে পারবেন। সো আপনাকে এই বিষয়গুলো আসলে দেখতে হবে। প্লাস অনলাইন সার্ভিস এছাড়া ধরেন ওই যে বিভিন্ন সার্ভিস ফি আছে। সো এই ফি গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফিটা যাতে কম থাকে। সো এই জিনিসগুলো খেয়াল করে এদিক থেকে ডাচ বাংলা ব্যাংক অবশ্যই ভালো একটা পজিশনে আছে। সো অবশ্যই চুজ করা যায়। আচ্ছা। আর ওকে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার একটা গিগ ভালো ইমপ্রেশন ক্লিক আসে। এই উইকে আমি একটু ব্যস্ত থাকবো। দেখে পোস্ট করে রাখতে চাচ্ছিলাম। তো এই গিগের ইমপ্রেশনের উপর কি আসলে প্রভাব পড়বে কিনা? তো মূলত গিগ যখন আপনি পোস্ট করতেছেন সেটা কিন্তু সার্চ থেকে চলে যাবে। সো ওই ক্ষেত্রে গিগের যে ইনিশিয়াল ধরেন ইমপ্রেশন বা তার যে স্ট্যাটিস্টিক্স ছিল আপনি আনপোস্ট করলে কিন্তু মানে পরবর্তীতে যখন আনপোস্ট করবেন তখন কিন্তু স্ট্যাটিস্টিক্সটা আর আগের মতো থাকছে না। সো ওই ক্ষেত্রে অবশ্যই ইমপ্যাক্ট পড়ার একটা চান্স থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। উম আচ্ছা, একজন পোস্ট করেছেন যে কয়টা গিগ পোস্ট করার পর উনি ১ম মানে ইউজুয়ালি অন্যান্য মানুষ আ ১ম অর্ডার পেয়েছিলেন। এটা আসলে স্পেসিফিক করে বলা সম্ভব না। কারণ হচ্ছে কেউ একটা গিগ দিয়েও সাথে সাথেই অর্ডার পাইতে পারে। আবার কেউ ৪ টা মানে নতুন সেলার হিসেবে বর্তমান ২০২৫ সালের আপডেট অনুযায়ী ৪ টা গিগই দেয়া যায়। তো ৪ টা গিগ যদি একজন দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় ৪ গিগ দেয়ার পরেও সে ক্লায়েন্ট নাও পেতে পারে। সো অবশ্যই আপনাকে এখানে দেখতে হবে যে আসলে আ মানে কয়টা গিগ দিলে আপনি পাবেন তার কোনো আসলে গ্যারান্টি নাই। এখানে হচ্ছে রিজিকের একটা বিষয় থাকে, আবার তাকদীরের বিষয় থাকে অর্থাৎ আপনার ভাগ্যে আছে কিনা এটা একটা বিষয়। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গিগের অপ্টিমাইজেশন এর একটা বিষয় থাকে। অর্থাৎ আপনি ৪ টা গিগ দিলেই যে আপনার গিগ গুলো ভালো হচ্ছে বা প্রপারলি অপ্টিমাইজড সেটা কিন্তু আসলে বলা যায় না। তাই আসলে এই জিনিসটা স্পেসিফিক করে বলা কোয়াইট আই মিন কোয়াইট টাফ বা কোয়াইট ইম্পসিবল ও বলা যায়। কারণ হচ্ছে আগে থেকে তো আপনি আ বলতে পারেন না যে আসলে কয়টা গিগ থেকে পাবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে যে ওকে। ১ম গিগ দেওয়ার কতদিন পর এডিট করা যায় এবং পরবর্তী গিগ দেয়া যায়? আসলে এখানে গিগ দেয়ার কোনো আসলে নির্ধারিত টাইম ফ্রেম নাই। ধরেন আপনার ৪ টা গিগ রেডি করা আছে। আপনি চাইলে ১ম দিনেই ৪ টা গিগ দিয়ে দিতে পারেন একই সাথে। আবার চাইলে কয়েকদিন পরে, পরেও দিতে পারেন। এটা আসলে কোয়াইট আ মানে তেমন একটা ম্যাটার করে না। ঠিক আছে? সো আপনার গিগের কোয়ালিটিটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। আপনার গিগের কোয়ালিটি যদি ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ৪ টা গিগ দিলে যা কথা, ১ টা গিগ দিলেও একই কথা যদি ভালো কোয়ালিটির গিগ হয়। আচ্ছা। আ আরেকজন পোস্ট করেছেন যে মার্কেট প্লেসের বাইরে কাজ করে ব্যাংকে কি টাকা সরাসরি আনা সম্ভব কিনা? তো এটার উত্তর হচ্ছে মার্কেট প্লেসের বাইরে যদি কাজ করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। যেমন ধরেন ওয়াইজ আছে, জুম আছে, রেমিটলি আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, তারপরে টেপ সেন্ড আছে। সো এই যে প্ল্যাটফর্ম গুলা আছে এগুলো খুবই পপুলার এবং এগুলো হচ্ছে ট্রাস্টেড। তো এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আপনি আপনার ব্যাংকে বাংলাদেশী কারেন্সি বিডিটিতে আপনার পেমেন্ট ক্লায়েন্টের থেকে নিয়ে আসতে পারবেন। সো এই ক্ষেত্রে জাস্ট আপনি আপনার ব্যাংকের ইনফরমেশন দিবেন এবং কোন মাধ্যমে পাঠাবে সেই মাধ্যমের নাম বলবেন এবং ক্লায়েন্ট তখন তার মাধ্যমে মানে আই মিন আ তার ওইখান থেকে আপনার সেই ইনফরমেশন ব্যবহার করে আপনাকে পেমেন্ট পাঠাতে পারবে। সো এটা খুবই ইজি প্রসেস। এখানে আপনার কোনো অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। সো ইট ইস পসিবল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে ফোনে ফাইবার অ্যাকাউন্ট খোলার পর গিগ পাবলিশ করা যাবে কিনা? আ ফোনের ক্ষেত্রে আসলে অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাপের মাধ্যমে। তবে গিগ পাবলিশ করার জন্য আপনাকে আ ফাইবারের ডেস্কটপ মোড ইউজ করতে হবে। আবার মোবাইল থেকে ডেস্কটপ মোড ইউজ করলে অনেক ক্ষেত্রে অনেক ফিচার কাজ করে না। তবুও যদি আপনার অল্টারনেটিভ কোনো ওয়ে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ডেস্কটপ ভিউতে গিয়ে দেন অ্যাকাউন্ট আই মিন গিগ ক্রিয়েট করার চেষ্টা করতে পারেন। পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখন আ আচ্ছা, একজন পোস্ট করেছেন যে উনার ৩ টা অ্যাকাউন্ট আছে। একটা লেভেল 2 আর একটা লেভেল 1। ২০২৫ সালে এখন পর্যন্ত ১০ টা নতুন কাজও করতে পারেনি। আ কোনো নতুন বায়ার মেসেজ করে না। আচ্ছা, এখানে একটা বিষয় কি ধরেন আপনি একটা অ্যাকাউন্ট যদি সুন্দরভাবে সাজান সেক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি প্রপারলি অপটিমাইজ ভাবে কাজ করেন সেক্ষেত্রে আম ওই অ্যাকাউন্টই আসলে যথেষ্ট। তো উনি যেটা করছেন যে উনার অ্যাকাউন্ট হচ্ছে ৩ টা, যেটা কিনা মার্কেট প্লেসের রুলস এর ভায়োলেশন। যদিও আমরা বাঙালি আসলে রুলস এর তোয়াক্কা করি না। বাট আমি পার্সোনালি রিকমেন্ড করব যে আসলে এই ধরনের জিনিসগুলো করবেন না। কারণ হচ্ছে কোনো এক কারণে যদি আপনার এই অ্যাকাউন্ট গুলো ফাইবার বুঝে ফেলে, ঠিক আছে? মানে তারা ধরে ফেললো যে না, এই অ্যাকাউন্টের মালিক আপনি। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এতদিনের আ গড়ে তোলা অ্যাকাউন্ট গুলা, হ্যাঁ? সবগুলাই কিন্তু আল্টিমেটলি ব্যান করে দেবে। সো আপনি যদি একটা অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতেন সেক্ষেত্রে অবশ্যই সেটা খুব স্ট্রং একটা পজিশন ধরে নিতে পারত। হ্যাঁ, এখানে একটা বিষয় থাকে যে আপনি একাধিক অ্যাকাউন্ট করলে হয়তো একাধিক অ্যাকাউন্টের র‍্যাংকিং অনুযায়ী আপনি একাধিক ক্লায়েন্ট পেতে পারতেন। বাট জিনিসটা আসলে ইথিক্যাল হয় না। অর্থাৎ আ আই মিন এখানে হচ্ছে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এটা করা উচিত না। প্লাস হচ্ছে রুলস এর ভায়োলেশন এর কথা যদি চিন্তা করেন সেটাও একটা ফ্যাক্ট। সো অবশ্যই এভয়েড করার চেষ্টা করবেন এরকম কোনো কিছু করা থেকে। কারণ হচ্ছে আপনি একটা অ্যাকাউন্টকে যদি সুন্দরভাবে প্রফেশনাল ভাবে কন্টিনিউ করতে পারেন, গ্রো করতে পারেন, ওইটা নিয়ে আপনি ইজিলি অনেক কাজ কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে উনি ২০২১ সালে ফাইবারে একটা অ্যাকাউন্ট করেছেন। কিন্তু সেই অ্যাকাউন্টে কোনো কাজ করা হয়নি। তো ল্যাপটপে অ্যাকাউন্ট ৩-৪ বছর লগ আউট অবস্থাতেই আছে। এখন উনি ফাইবারে ব্যাক করতে চান। এখন উনার নতুন অ্যাকাউন্ট করা উচিত কিনা? নাকি আগেরটাতেই গিগ দিবেন? তো এই ধরনের প্রবলেম প্রায় অনেক ফ্রিল্যান্সারেরই থাকে। ধরেন নতুন শুরু করেছে অথবা আগে শুরু করে একসময় ব্রেক নিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অবশ্যই পুরাতন অ্যাকাউন্টটাই কন্টিনিউ করা উচিত। কারণ আপনি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন আপনার ইনফরমেশন কিন্তু স্টোরড থাকে। এখন আপনি যদি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ধরেন আগেরটা ডিলিটও করে দিলেন, সেক্ষেত্রে অনেক সময়ই মার্কেট প্লেসের যে অ্যালগরিদম থাকে সেটা হচ্ছে আপনাকে একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হিসেবে ধরে ফেলতে পারে, যা আপনার অ্যাকাউন্টের জন্য অর্থাৎ নতুন কোনো অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। সো এই ধরনের প্রবলেম থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনার উচিত একটাই অ্যাকাউন্ট কন্টিনিউ করা। সেটা যদি ৩-৪ বছরের পুরনোও হয় সেটাও কোনো সমস্যা নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে অনেকের এরকম মানুষ দেখেছি যারা ধরেন ৩ বছর আগে ফাইবার অ্যাকাউন্ট করেছিল এবং ৩ বছর পরে ভালো অ্যামাউন্টেরই তারা একজন নতুন ক্লায়েন্ট ইজিলি পেয়ে গেছে এবং তাদের ক্যারিয়ার তারা শুরু করতে পারছে। সো অবশ্যই আপনাকে এই ধরনের চিন্তা রাখতে হবে যে আপনি একটাই অ্যাকাউন্ট কন্টিনিউ করতেছেন এবং একটার বেশি অ্যাকাউন্ট কন্টিনিউ করা যাবে না। পরবর্তী প্রশ্নে চলে যাই। তো আচ্ছা, আমাকে খুঁজতে হবে যে আসলে সুইটেবল কি প্রশ্ন চুজ করা যায়। সাথেই থাকবেন। সো পিওনিয়ার কার্ড থেকে পিওনিয়ার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যায় কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে আমি যেহেতু কার্ড ব্যবহার করি না, সেই জন্য আমি এটার উত্তর আপাতত দিতে পারছি না। এছাড়া ওকে, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে মানে প্রশ্নগুলো আসলে অনেক সময় রিপিটিটিভ থাকে এবং কমিউনিটি গুলোতে যে প্রবলেম থাকে সেটা হচ্ছে যে আসলে মানে যারা পোস্ট করে তারা মূলত ওই যে কমিউনিটিতে আগের যে পোস্টগুলো সেগুলো আসলে কখনোই দেখে না। যে কারণে দেখা যায় যে একই প্রশ্ন বারবারই করা হচ্ছে। তো এই প্রশ্নটাও কাইন্ড অফ
সেম বলা যায় যে প্রশ্নটা হচ্ছে এরকম যে গিগে কোনো রিচ নাই, ক্লিক নাই, কিছুই নেই। আজ এতদিন ধরে উনি গিগ ছাড়ছেন কিন্তু কিছুই হচ্ছে না। সো কেউ উনাকে যদি হেল্প করতে পারেন, কিভাবে অর্ডার আসবে? তো এখানে বিষয়টা হচ্ছে কি যে গিগ দেওয়ার পর আপনার গিগের র্যাঙ্কিং এর একটা বিষয় থাকে, গিগের অপটিমাইজেশন এর একটা বিষয় থাকে এবং নতুন অবস্থায় যে গিগগুলো থাকে সেই গিগগুলোতে কিন্তু প্রপার ইনফরমেশন থাকে না। অর্থাৎ আই মিন প্রপার স্ট্যাটিস্টিক্স থাকে না। সো স্ট্যাটিস্টিক্স মূলত কি ধরেন আপনি যে ফাইবারকে প্রফিট করে দিচ্ছেন সেটার একটা রেকর্ড থাকতে হবে। অর্থাৎ আপনি যখন ফাইবারকে রেভিনিউ আনতেছেন, দেখাইতেছেন, তখন ফাইবার মনে করবে যে না এই সেলারটা হচ্ছে আমার প্রফিটের জন্য পারফেক্ট, সো আমি তাকে সামনে রাখি। কারণ দিন শেষে ফাইবার আপনার মাধ্যমেই প্রফিট করতে চায়। সো অবশ্যই আপনাকে প্রুফ দেখাতে হবে যে ইউ আর দ্য রাইট পারসন ফর দিস জব। সো এখানে অবশ্যই আপনাকে আপনার কোয়ালিটি দেখাতে হবে এবং আপনার ক্লায়েন্ট কনভার্ট করার এবিলিটি দেখাতে হবে এবং নতুন অবস্থায় একটা বিষয় হচ্ছে কি যে ইজিলি ক্লায়েন্ট পাওয়াটা একটু টাফ। সো এখানে ধৈর্য রাখতে হবে এবং ভাগ্যের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। সো এছাড়া আসলে কিছু করার নাই। আপনি চাইলে সেলফ মার্কেটিং করতে পারেন। সেখান থেকে ক্লায়েন্ট এনে দেন মার্কেট প্লেসে আপনার অর্ডার নিতে পারেন। সো এটা একটা অপশন আপনার কাছে আছে। সো চেষ্টা করতে পারেন এই ধরনের কিছু করার। তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আশা করি যেহেতু প্রশ্ন উত্তর পর্ব এবং আমি চেষ্টা করেছি যে কিছু প্রশ্নের উত্তরের সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য যেগুলো আপনার কেরিয়ার এবং লং টার্মে সাস্টেইন করার জন্য উপকারী হবে। সো আশা করি অনেকেই যারা শুনতেছেন তারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার ব্যক্তিগতভাবে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করুন। আমি হয়তো পরবর্তীতে প্রশ্নোত্তর পর্ব যদি করি ওই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আরো যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।